মনে করুন আপনার হাতে হঠাৎ করে 1 কোটি টাকা চলে এলো। প্রথম কয়েকদিন হয়তো মনে হবে এখন আর কোনো চিন্তা নেই, ভালো বাড়ি, দামি ফোন, গাড়ি, ঘুরতে যাওয়া, পরিবারকে সাহায্য করা, সবকিছু সহজ হয়ে যাবে। কিন্তু অবাক করা বিষয় হল, পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা কোটি কোটি টাকা আয় করেছে, তবুও কয়েক বছর পর আবার ঋণে ডুবে গেছে, দেউলিয়া হয়েছে অথবা মানসিক চাপে ভেঙে পড়েছে। তাহলে প্রশ্ন হল, টাকা কি আসলেই সুখ দেয়, নাকি টাকা শুধু মানুষের ভেতরে লুকিয়ে থাকা চিন্তা, ভয়, লোভ আর অভ্যাসকে আরও বড় করে সামনে নিয়ে আসে? আর যদি এমন হয়, তাহলে আমরা যাকে আর্থিক সমস্যা বলি তার বড় অংশ কি আসলে টাকার অভাব নয়, বরং টাকার প্রতি আমাদের মানসিকতার সমস্যা? আজ আমরা জানব টাকার মনোবিজ্ঞান কি, কেন বেশি আয় করেও অনেক মানুষ ধনী হতে পারে না, কেন ভয় আর আবেগ আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে, কিভাবে শৈশবের অভিজ্ঞতা আমাদের টাকার প্রতি আচরণ তৈরি করে, আর কেন একই পৃথিবীতে বসবাস করেও কিছু মানুষ ধীরে ধীরে সম্পদ গড়ে তোলে আর কিছু মানুষ সারা জীবন আয় করেও পিছিয়ে থাকে। টাকার মনোবিজ্ঞান বলতে সহজ ভাষায় বোঝায় মানুষ টাকা নিয়ে কিভাবে ভাবে, কি অনুভব করে এবং সেই অনুভূতি কিভাবে তার সিদ্ধান্তকে প্রভাবিত করে। অর্থনীতি দীর্ঘ সময় ধরে নিয়েছিল মানুষ সব সময় যুক্তি দিয়ে অর্থনৈতিক সিদ্ধান্ত নেয়, অর্থাৎ মানুষ কোন জিনিস কিনবে, কোথায় বিনিয়োগ করবে, কত সঞ্চয় করবে, এগুলো সে হিসাব করে ঠিক করবে। কিন্তু পরে আচরণগত অর্থনীতি বা বিহেভিয়ারাল ইকোনমিক্স দেখালো বাস্তবে মানুষ খুব কম সময়ই পুরোপুরি যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয়। বেশিরভাগ সিদ্ধান্ত আসে ভয়, অভ্যাস, সামাজিক চাপ, অতীত অভিজ্ঞতা এবং আবেগ থেকে। ধরুন, একজন মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করেছে, বাজার কিছুটা পড়ে গেল, তখন অনেকেই আতঙ্কিত হয়ে দ্রুত সব বিক্রি করে দেয়, কারণ সে ভাবছে আরও ক্ষতি হবে। কিন্তু অনেক সময় পরে দেখা যায় বাজার আবার বেড়ে গেছে। অন্যদিকে কেউ শান্ত থেকে দীর্ঘমেয়াদে অপেক্ষা করেছে, সে লাভ করেছে। এখানে পার্থক্য ছিল শুধু তথ্যের নয়, মানসিকতার। একই তথ্য দুইজন মানুষ ভিন্নভাবে গ্রহণ করেছে। মানুষের মস্তিষ্ক টাকার ক্ষেত্রে একটি বড় ভুল করে, সেটি হল বর্তমানকে ভবিষ্যতের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া। এটাকে বলা হয় প্রেজেন্ট বায়াস। সহজভাবে বললে, আমরা আজকের আনন্দের জন্য আগামী দিনের সুবিধা ত্যাগ করি। এই জন্য কেউ হয়তো প্রতি মাসে ভালো আয় করছে কিন্তু সঞ্চয় করছে না, কারণ নতুন ফোন কেনা, দামি খাবার, তাৎক্ষণিক আনন্দ, এগুলো ভবিষ্যতের নিরাপত্তার চেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়। এখন প্রশ্ন আসে, অনেক মানুষ বেশি আয় করেও কেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে না? কারণ আয় আর সম্পদ এক জিনিস নয়। একজন মানুষ মাসে অনেক টাকা আয় করতে পারে, কিন্তু যদি তার খরচ সবসময় আয়ের সাথে বাড়ে, তাহলে সে ধনী হচ্ছে না। এই ঘটনাকে অনেক সময় লাইফস্টাইল ইনফ্লেশন বলা হয়। আয় বাড়ার সাথে সাথে জীবনযাত্রার খরচও বাড়ে। আগে সাধারণ গাড়ি যথেষ্ট ছিল, এখন আরও দামি গাড়ি চাই। ফলে আয় বাড়লেও সঞ্চয় বাড়ে না। আরেকটি বড় কারণ হল সামাজিক তুলনা। মানুষ প্রায়ই নিজের প্রয়োজন দেখে খরচ করে না, বরং অন্যের জীবন দেখে করে। সামাজিক মাধ্যমে যখন মানুষ অন্যের সফলতা, ভ্রমণ, বিলাসিতা দেখে, তখন নিজের জীবনকে কম মনে হতে পারে। ফলে এমন খরচ শুরু হয় যা আসলে নিজের প্রয়োজন নয়, বরং অন্যকে দেখানোর জন্য। বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বহু বছর ধরে তুলনামূলক সাধারণ জীবনযাপন করেছেন, যদিও তিনি বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের একজন। কারণ সম্পদ তৈরি সবসময় আয় বাড়ানোর বিষয় নয়, বরং নিয়ন্ত্রিত সিদ্ধান্ত নেওয়ার বিষয়। এখন আসি ভয় আর লোভের বিষয়। টাকার সাথে মানুষের সবচেয়ে শক্তিশালী দুইটি আবেগ হল ভয় আর লোভ। ভয় মানুষকে ঝুঁকি এড়াতে বাধ্য করে, আর লোভ মানুষকে অতিরিক্ত ঝুঁকি নিতে বাধ্য করে। অর্থনৈতিক বুদবুদ বা ফাইন্যান্সিয়াল বাবল প্রায়ই এই দুই আবেগের কারণে তৈরি হয়। যখন সবাই দেখে কোনো বিনিয়োগ দ্রুত লাভ দিচ্ছে, তখন অনেক মানুষ ভয় পায় সুযোগ হারানোর। এটাকে বলা হয় ফোমো, অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট। তখন তারা পুরো বিষয় না বুঝেই বিনিয়োগ শুরু করে। পরে বাজার পড়ে গেলে আতঙ্কে বিক্রি করে ক্ষতি করে। অর্থাৎ প্রথমে লোভ, তারপর ভয়, দুইটিই ক্ষতির কারণ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষ লাভের চেয়ে ক্ষতিকে বেশি গুরুত্ব দেয়। মনোবিজ্ঞানে একে লস অ্যাভার্সন বলা হয়। গবেষণায় দেখা গেছে 1000 টাকা হারানোর কষ্ট 1000 টাকা পাওয়ার আনন্দের চেয়ে বেশি অনুভূত হয়। এই জন্য মানুষ ক্ষতি এড়াতে গিয়ে অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়। এখন ভাবুন, আপনার শৈশব কেমন ছিল? আপনার পরিবার কি সবসময় টাকা নিয়ে চিন্তিত ছিল? প্রায় কি বলা হতো, টাকা খুব কঠিন জিনিস, আমরা এটা কিনতে পারবো না, অথবা ধনীরা খারাপ?
এসব কথা শুধু শব্দ নয়, এগুলো ধীরে ধীরে মানুষের ভেতরে বিশ্বাস তৈরি করে। শৈশবে তৈরি হওয়া বিশ্বাস অনেক সময় বড় হওয়ার পরেও থেকে যায়। কেউ যদি সবসময় অভাবের পরিবেশে বড় হয়, তাহলে হয়তো সে বড় হয়ে অতিরিক্ত সঞ্চয় করবে, কারণ ভেতরে ভয় থাকবে। আবার কেউ হয়তো সুযোগ পেলেই বেশি খরচ করবে, কারণ ছোটবেলায় সে বঞ্চিত ছিল। এই জন্য দুইজন মানুষের একই পরিমাণ আয় থাকলেও তাদের অর্থ ব্যবহারের ধরন একেবারে আলাদা হতে পারে। কারণ টাকা নিয়ে সিদ্ধান্ত শুধু বর্তমান আয় দিয়ে তৈরি হয় না, বরং অতীত অভিজ্ঞতা দিয়েও তৈরি হয়। ধনী আর সাধারণ মানুষের চিন্তার পার্থক্য নিয়ে অনেক আলোচনা হয়। এখানে একটা ভুল ধারণা দূর করা দরকার। সব ধনী মানুষ একইভাবে চিন্তা করে না, আর সব সাধারণ মানুষও একই নয়। তবে কিছু প্রবণতা দেখা যায়। দীর্ঘমেয়াদী সফল মানুষরা সাধারণত তাৎক্ষণিক আনন্দের বদলে দীর্ঘমেয়াদী ফলকে গুরুত্ব দেয়। তারা সময়কে মূল্যবান সম্পদ মনে করে। তারা শুধু কত আয় করছে সেটা দেখে না, বরং আয় করা টাকা কিভাবে কাজ করছে সেটাও দেখে। অনেক মানুষ সময় বিক্রি করে টাকা আয় করে, অন্যদিকে কেউ এমন সম্পদ তৈরি করে যা সময় ছাড়াও আয় যায়, যেমন বিনিয়োগ, ব্যবসা বা অন্যান্য সম্পদ। এই পার্থক্য দীর্ঘ সময় পরে বড় হয়ে যায়। চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড এফেক্ট এখানেও গুরুত্বপূর্ণ। ছোট ছোট ভালো সিদ্ধান্ত বহু বছর পরে বড় ফল দেয়। প্রতি মাসে অল্প সঞ্চয়, নিয়ন্ত্রিত খরচ, ধৈর্য ধরে বিনিয়োগ, এগুলো দ্রুত উত্তেজনাপূর্ণ মনে নাও হতে পারে, কিন্তু দীর্ঘ সময় পরে এগুলো জীবন বদলে দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, টাকা শুধু ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা নয়। টাকা অনেক সময় সুরক্ষা, স্বাধীনতা, সম্মান, ভয়, স্বপ্ন বা অতীত অভিজ্ঞতার প্রতীক হয়ে যায়। এই জন্য একই টাকা একজন মানুষের কাছে সুযোগ হতে পারে, আরেকজনের কাছে ভয় হতে পারে। শেষ পর্যন্ত আর্থিক সফলতা সবসময় সবচেয়ে বেশি আয় করা মানুষের হাতে যায় না। অনেক সময় সেটা যায় সেই মানুষের কাছে যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, অপেক্ষা করতে পারে এবং টাকার সাথে সম্পর্ক বুঝতে পারে। কারণ টাকা পরিচালনার আগে মানুষকে নিজের মন পরিচালনা করতে শিখতে হয়। হয়তো এখন আপনি নিজের জীবন নিয়ে ভাবছেন, আপনি টাকা খরচ করেন কেন? প্রয়োজনের জন্য নাকি অনুভূতির জন্য? আপনি সঞ্চয় করেন সুরক্ষার জন্য নাকি ভয় থেকে? আপনি কি সত্যিই টাকা নিয়ন্ত্রণ করেন, নাকি অদৃশ্য কিছু বিশ্বাস আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে? কারণ এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো নির্ধারণ করবে আগামী 10 বছরে আপনার আর্থিক অবস্থা কোথায় থাকবে। আর হয়তো এখানেই সবচেয়ে বড় সত্য লুকিয়ে আছে। মানুষ সবসময় টাকার পেছনে দৌড়ায়, কিন্তু খুব কম মানুষ থেমে ভেবে দেখে তার নিজের মন আসলে টাকার সাথে কি সম্পর্ক তৈরি করেছে। আর সেই উত্তর বুঝতে পারলে হয়তো শুধু ব্যাংকের হিসাব নয়, পুরো জীবন বদলে যেতে পারে।